পরিবর্তনের বাংলাদেশে অস্থিরতা। শেখ হাসিনার পতনের পরে আশা ছিল মানবাধিকার লঙ্ঘনের আগের অভ্যাসগুলোর বদল হবে, নিশ্চিত হবে জবাবদিহি। তবে অন্তর্বর্তী সরকারের আমলেও একই চর্চা জারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের খসড়া প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এছাড়াও দেশ জুড়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা, আইন শৃঙ্খলার অবনতি সহ নানা ঘটনা, চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপরে। সংকটের মাঝেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিনের উল্লেখযোগ্য বাছাইকৃত সকল গুরুত্বপূর্ণ সংবাদ ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে দলটি। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400। হাসিনা নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন। এদিকে এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এরপরেই জানাবো আয়নাঘর পরিদর্শন শেষে আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। আলামত মুছে ফেলার চেষ্টা করা হতে পারে অভিযোগ, প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বিবৃতি। এরপরেই জানাবো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে গণ অভ্যুত্থানের মুখে আগস্টে হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনের জবনিকা টানতে হয়। এর মধ্য দিয়ে সবাই আশা করেছিল মানবাধিকার লঙ্ঘনের আগের অভ্যাসের বদল হবে, কিন্তু সরকার বদল হলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন। জানিয়ে দেব শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলেছেন শশী থারুর। এরপরেই জানাবো সন্ত্রাসী ও অপরাধীদের দমনে দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট, 72 ঘন্টায় 4604 জন গ্রেপ্তার। সর্বশেষ জানাবো ফের দিল্লির সঙ্গে উত্তেজনা। মোদির যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় নীতির পক্ষে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করবে দিল্লি। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জাতিসংঘ তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। 105 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ওই সময়ের সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপরে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400 জন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে OHCHR তদন্ত পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। যেসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল এমনটি ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। এতে আরো বলা হয়েছে ওই একই সময়ে প্রায় 11,700 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল। আন্দোলনে নিহতের মধ্যে প্রায় 12-13% শিশু ছিল, যাদেরকে ওইসব বাহিনী টার্গেট করে হত্যা করেছে, ইচ্ছাকৃতভাবে পঙ্গু করেছে, নির্বিচারে গ্রেপ্তার, অমানবিকভাবে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিপীড়ন করেছে। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন, লাশ গুম করুন। জুলাই আন্দোলনের সময় 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে একটি কোর কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরও সহজে মারণাস্ত্র শক্তি প্রয়োগের নির্দেশ দেন। পরদিন অনুষ্ঠিত একটি বৈঠকে
তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন, বিক্ষোভের নেতাদের দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। এদিকে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে জুলাই আগস্টে আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতনের মতো গঠন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেটিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন, পরে প্রেস ব্রিফিং। পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পরিদর্শন করা আয়নাঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে। বুধবার 12 ফেব্রুয়ারি যৌথ বাহিনীর গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে দেশি বিদেশি গণমাধ্যমের সংবাদকর্মী, ভুক্তভোগী ও কয়েকজন উপদেষ্টা ছিলেন। ঘুরে দেখা এই বন্দিদশাগুলো রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরে দুপুরে এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব কথা বলেন। অভিযোগ করা হচ্ছিল, শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘরগুলোর চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। প্রেস সচিবের বক্তব্য উঠে এলো এর সত্যতা। শফিকুল আলম আরো বলেন, দেশে প্রায় 7 থেকে 800-র বেশি আয়নাঘর বা টর্চার সেল আছে। বাংলাদেশ যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। সরকার বদলেও থামেনি মানবাধিকার লঙ্ঘন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনের জবনিকা টানতে হয়। এর মধ্য দিয়ে সবাই আশা করেছিল মানবাধিকার লঙ্ঘনের আগের অভ্যাসের বদল হবে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেও একই চর্চা জারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের খসড়া প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের জবাবদিহি নিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নেয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির পাশাপাশি নিয়মিত আদালত মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়। তবে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের বিদ্যমান কাঠামোগত ত্রুটির কারণে সরকারের এসব প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে থাকে। পুলিশ এখনো আগের মতো ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছে। এখনো তারা ভিত্তিহীন অভিযোগে গণমামলা দিয়ে ভিত্তিহীন ভয়ভীতি দেখাচ্ছে। কোনো কর্মকর্তা প্রমাণ নষ্ট করছেন, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো শপথে বহাল আছেন। এছাড়া আইসিটি আদালতে পাশাপাশি নিয়মিত আদালতের প্রক্রিয়াগত বিষয়েও উদ্বেগ রয়ে গেছে। শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলেছেন শশী থারুর। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করা পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর। নয়াদিল্লিতে সোমবার 10 ফেব্রুয়ারি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইন প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অপারেশন ডেভিল হান্ট, 72 ঘন্টায় সব মিলিয়ে গ্রেপ্তার 4604 জন। সন্ত্রাসী ও অপরাধীদের দমনের দেশব্যাপী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত 72 ঘন্টায় 4604 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 8ই ফেব্রুয়ারি রাত থেকে গ্রেপ্তার অভিযান শুরু হয়। প্রথম 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয় 1308 জনকে। 9ই ফেব্রুয়ারি ডেভিল হান্টে 343 ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টে 1178 জন সহ 1521 ও সর্বশেষ ডেভিল হান্টে 607 জন ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টে 1168 জন মিলিয়ে মোট 1775 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2 দিনের অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা সর্বশেষ 24 ঘন্টার অভিযানে 2টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, 2 রাউন্ড গুলি, 5টি কার্তুজ, 2টি চাপাতি, 6টি রামদা, 13টি ছুরি, 2টি কুড়াল, 3টি হাতুড়ি, 2টি প্লাস, 2টি বাটাল, এছাড়া আগের দিন একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি, 6টি শটগান কার্তুজ, 10টি ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধারের তথ্য জানায় পুলিশ। অভিযানিক সূত্রগুলো বলছে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও দাগী অপরাধী, জেল পালাতক আসামি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া অভিযান থানা থেকে লুট হওয়া এবং অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। মোদির যুক্তরাষ্ট্র সফর, বাংলাদেশ ইস্যুতে ভারতীয় নীতির পক্ষে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করবে দিল্লি। কিছুদিন শান্ত থাকার পর ফের বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করছেন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে লুকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 5ই ফেব্রুয়ারি হাসিনা যে বক্তৃতা দিয়েছেন সেটি তার নৃশংস কর্তৃত্ববাদী শাসনের পতনে অবদান রাখা ছাত্র জনতাকে ফের খেপিয়ে তোলার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। ওই দিন বক্তৃতায় হাসিনা তার কথিত অভিযোগের কথা তুলে ধরে বলেছেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিনি তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তাদের আবেগকে উস্কে দিতে চেয়েছেন। বিক্ষোভকারীরা হাসিনার পিতা স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িটি ধ্বংস করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তাদের দাবি, ধানমন্ডির ওই বাড়িকে ঘিরে হাসিনা তার শাসন আমলে নিজেকে একজন কাল্ট হিসেবে গড়ে তুলেছেন।